কি অবস্থা সবার? র্যান্ডম অ্যানিমেশনের ডেন্ডেডেনের 11 নম্বর এপিসোডে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি জানি এই চ্যানেলে আবারও আমার ভয়েস শুনে অলরেডি হয়তো গালিগালাজ করার জন্য কমেন্ট বক্সে চলে গেছো, বাট আমার কথাটা একটুখানি বোঝার চেষ্টা করো। যারা অ্যাকচুয়ালি আলামিন ভাইকে ভালোবাসো বা যারা অ্যাকচুয়ালি আলামিন ভাইকে ফলো করো পার্সোনালি, তারা কিন্তু অলরেডি জানো যে আলামিন ভাই কিন্তু নিউ একটা জিমের বিজনেস শুরু করতে যাচ্ছে। আর যে কোনো একটা বিজনেস শুরু করার সময় যে পরিমাণে মানুষের উপর দিয়ে প্রেশার যায়, এটা যারা যারা এই বিজনেসটা শুরু করতে যায় তারাই শুধুমাত্র জানে। আর এত বেশি চাপ থাকার পরেও কিন্তু আলামিন ভাই সেভেজ 420 চ্যানেল আর আলামিন 420 চ্যানেলে কিন্তু রেগুলারলি ভিডিও আপলোড করে আসছে। সো আমি আশা করতেছি তোমরা আলামিন ভাইয়ের কষ্টটা বোঝো। আর আমি কিন্তু জাস্ট আলামিন ভাইয়ের একটা হেল্পিং হ্যান্ড। আলামিন ভাই যখন প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকে, শুধুমাত্র আমি সেই সময়গুলোই এই চ্যানেলে ভয়েসটা দিই। তোমরা বলতে পারো যে কয়েকদিন চ্যানেলে ভিডিও না দিলেই তো হয়। না ভাই, ব্যাপারটা কিন্তু এতটাও সহজ না। একটা চ্যানেলে যদি রেগুলার ভিডিও না আসে তাহলে কিন্তু সেই চ্যানেলটা একদম ডাউন হয়ে যায়। আর সেই ক্ষেত্রে যদি আমি ভিডিওটা কন্টিনিউ না করি এই মুহূর্তে, তাহলে কিন্তু 5-6 দিন ভিডিও আসবে না। আর টানা যদি এতদিন ভিডিওতে গ্যাপ যায়, তাহলে এই চ্যানেলের অবস্থা কিন্তু ধীরে ধীরে আরো অনেক বেশি খারাপ হয়ে যাবে। এন্ড আমি অন্তত এতটুকু জানি যে তোমরা সবাই আলামিন ভাইকে যথেষ্ট পরিমাণে ভালোবাসো আর এটা চাও না যে আলামিন ভাইয়ের এই চ্যানেলটা একদম ডাউন হয়ে যাক। তো এই কারণেই মাঝে মাঝে যখন আমি ভয়েস দিব, এটাকে তোমাদের একটু নরমালি নিতে হবে। কারণ তোমরা যদি ব্যাপারটাকে নরমালি না নিতে পারো, তাহলে কিন্তু এই চ্যানেলটা একদম তোমাদের মাঝ থেকে হারিয়ে যাবে। এন্ড আই হোপ তোমরা কেউ এটা চাও না। তো যাই হোক, আজকে আমি অনেক বেশি কথা বলে ফেলছি, এখন সরাসরি মেইন ভিডিও শুরু করি। তবে গাইস, ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে। বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডেসক্রিপশনে যাও, সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। গত এপিসোডে আমরা দেখেছিলাম মোমোর বাসায় জিজি নামের একটা ছেলে এসেছে। ও কারণ তখন সেইকোকে জিজ্ঞাসা করে এই ছেলেটা কে। সেইকো তখন বলে এই ছেলেটা মোমোর ছোটবেলার বন্ধু, সেই সাথে সে মোমোর প্রথম ক্রাশ। এটা শুনে ও কারণ অনেক বেশি টেনশনে পড়ে যায়। ও কারণ ভাবে এই ছেলেটাকে দেখতে এত বেশি কুল আর মোমো তাকে একসময় পছন্দ করত, তার মধ্যে অবশ্যই কোনো একটা ব্যাপার আছে। তখনই জিজি তার মুখ খুলে সেখানে জোরে জোরে চিৎকার করা শুরু করে। এটা দেখে সবাই বুঝতে পারে এই ছেলেটা কোনো সিরিয়াস টাইপের ছেলে না, সে অনেক বেশি ফানি টাইপের একজন ছেলে। সেইকো জিজিকে তার বাসায় স্বাগত জানায়। মোমো তখন জিজ্ঞাসা করে এখানে আসলে হচ্ছেটা কি। সেইকো তখন বলে আজকে থেকে সে আমাদের সাথে এই বাসাতেই থাকবে। এটা শুনে মোমো অনেক বেশি রেগে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এখন জিজি এই বাসায় থাকবে এটা শুনে ও কারণের টেনশন আরো অনেক বেশি বেড়ে যায়। এদিকে আয়রা ভাবছিল এই ছেলেটাও হয়তো একটা ডেমন, আর মোমোই মূলত সব ডেমনদেরকে একত্রিত করছে যেন সে পুরো পৃথিবীতে খুবই সহজে কবজা করতে পারে। আয়রা তখন মোমোকে হুমকি দিয়ে বলে একবার শুধু এই এলিয়েনদের ঝামেলা শেষ হতে দাও, তারপর আমি তোমাকে দেখে নিব। এরপরে আয়রা সেই বাসা থেকে দৌড়ে বেরিয়ে যায়। আর বেরিয়ে যাওয়ার সময় সে বলে আমিও এই সব ডেমনদেরকে মারার জন্য একটা গ্রুপ বানাবো। এরপরে ও কারণও এই জায়গাটা থেকে চলে যেতে থাকে। চলে যাওয়ার সময় ও কারণ নিজের চেহারা এমন ভাবে বানিয়ে রেখেছিল, দেখে মনে হচ্ছিল ও কারণের কোনো আত্মীয় হয়তো মারা গেছে। মানে ওর কষ্টটা হয়তো তোমরা বুঝতেই পারতেছো ভাই, নিজের গার্লফ্রেন্ডে তার ছোটবেলার ক্রাশের সাথে একসাথে থাকতে দেখা, ব্যাপারটা আসলেই কষ্টকর। মোমো তখন তাকে দাঁড় করিয়ে দিয়ে তাকে একটা ইশারা দেয়, মানে কালকে আবার আমরা দেখা করব, এটা মোমো বলেছে কিন্তু এটা এখনো ও কারণ বলেনি। তো মোমো ইশারা দিয়ে ও কারণকে এটা বলতে বলছে। ও কারণ তখন তাকে সেই ইশারাটা দিয়ে এখান থেকে চলে যায়। ডিনার করার সময় মোমো সেইকোকে জিজ্ঞাসা করে জিজি আমাদের বাসায় কেন এসেছে। জিজি তখন বলে আরে আন্টি তো অনেক ভালো খাবার বানিয়েছে। মানে জিজি জানেই না যে সেইকো মোমোর আন্টি না, এটা হলো সেইকোর দাদি। সে এখানে বারবার সেইকোর প্রশংসা করছিল, এ কারণে সেইকো তাকে জিনিয়াস বলে। সেইকো এরপরে মোমোকে বলে জিজির বাবা মা দুজনেই হাসপাতালে ভর্তি আছে, এ কারণে জিজি এখন এখানে থাকবে। আর বিপদের সময় আমাদের উচিত একে অপরকে সাহায্য করা। মানে এই পোলারে দেখে ভাই মনে হয় যে ওর বাপ মা অসুস্থ। যাই হোক,
খাবার খাওয়ার শেষে থালা বাসন মাজার সময় মোমোর মনে পড়ে ছোটবেলায় তারা দুজন তো ঠিক মতো বন্ধুও ছিল না, আর এটাই সেই ছেলে ছিল যে ছোটবেলায় মোমোকে অনেক বেশি বিরক্ত করতো বা খেপাতো। এই ব্যাপারে কিন্তু প্রথম এপিসোডে আলামিন ভাই তোমাদের সাথে কথা বলেছিল, মানে এসব ছেলেদের বিরক্ত করার কারণেই কিন্তু মোমো সেইকোর উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল। সেইকোকে সে তখন পছন্দ করতো না। জিজি এবার মোমোর কাছে ক্ষমা চায়, কারণ ছোটবেলায় সে মোমোকে অনেক বেশি বিরক্ত করেছে। জিজি বলে, আমি জানি না কেন, তবে বর্তমানে আমিও ভূত দেখতে পাচ্ছি। মোমো তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি আবার কোনো গোল্ডেন বল উঠিয়েছো নাকি? তবে জিজি গোল্ডেন বল সম্পর্কে কিছুই জানতো না। জিজি তখন বলে, সে যখন মিডল স্কুলে পড়তো তখন তার পরিবার পাহাড়ে চলে গিয়েছিল বসবাস করার জন্য। সেই জায়গাটাকে জিজির অনেক বেশি ভালো লেগেছিল, আর সেখানে তাদের বাড়িও অনেক বেশি বড় ছিল। তবে জিজি সেখানে অদ্ভুত কিছু অনুভব করতে পারত। এ ব্যাপারে সে তার বাবা মাকে বললে তার বাবা মা তার কথা বিশ্বাস করে না। জিজি তখন প্রত্যেকদিন নিজে নিজেকে বোঝাতে থাকে যে আমি কিছুই দেখিনি বা আমি কিছুই দেখতে পাই না, মানে সে ভূত দেখতে পায় কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। এই কারণে সে নিজে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে আমি কোনো ভূত দেখতেই পাই না। তবে একদিন হঠাৎ করেই একটা ভয়ানক ভূত জিজির সামনে চলে আসে, আর তখন থেকেই জিজি প্রত্যেকদিন সেই ভূতটাকে দেখতে পেত। সেই দিনের পর থেকে জিজির বাবা মায়ের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যেতে থাকে। জিজি তখন 5 জন বড় বড় স্পিরিট মিডিয়ামকেও ডেকেছিল যেন তারা ঝাড়ফুঁক করে এই ভূতদেরকে তাড়িয়ে দিতে পারে। তবে এই 5 জন স্পিরিট মিডিয়ামের মধ্যে থেকে 3 জনই সেখানে মারা গিয়েছিল। বড় বড় ধার্মিক গুরুরাও এই ভূতদেরকে তাড়াতে পারেনি। বাকি যারা বেঁচে ছিল তারা জিজিকে বলেছিল এখন শুধুমাত্র সেইকো তাকে বাঁচাতে পারবে এই বিপদ থেকে। সেইকোই হচ্ছে তার শেষ ভরসা। মানে বুঝতেই পারছো, সেইকো কোনো সাধারণ স্পিরিট মিডিয়াম না, তার পাওয়ার অনেক বেশি। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই সেইকো টার্বোগ্রানির সাথে একসাথে বসে কার্টুন দেখছে। মোমো এবার এই সবকিছুই বুঝতে পারে। সে বলে, ভালো হয়েছে তুমি এখানে এসেছো। জিজি এখানে আবারও মোমোর কাছে ক্ষমা চায়। মোমো তখন তাকে ক্ষমা করে দেয় আর তাকে বলে, এই ভূতদেরকে নিয়ে খুব একটা বেশি টেনশন করো না, আমার দাদি তাকে লাথি মেরেই তাড়িয়ে দিবে। এটা শুনে জিজি অনেক বেশি অবাক হয়ে যায় যে এটা মোমোর আন্টি না, এটা হচ্ছে মোমোর দাদি। মানে ভাই, কে এই মহিলারে দেখে বুঝবে সে হলো মোমোর দাদি? সেইকো তখন বলে, আমি এই ব্যাপারে কিছুই করতে পারবো না। আমি তোমাদের আগেই বলেছি আমার পাওয়ার শুধুমাত্র এই শহরের মধ্যেই কাজ করে, এই কারণে এই কাজ মোমোকেই করতে হবে। সেইকো বলে, জিজি হঠাৎ করেই ভূত দেখতে শুরু করেছে, তার মানে এটার কানেকশন অবশ্যই কোনো না কোনো ভাবে সেই গোল্ডেন বলের সাথে রয়েছে। তাই মোমো যদি এটা করে তাহলে মোমো যতগুলো ইউনিফর্ম চাইবে সেইকো তাকে সবগুলোই কিনে দিবে। পরের দিন আমরা দেখতে পাই জিজি মোমোর স্কুলে ভর্তি হয়েছে। টিচার সকল স্টুডেন্টদেরকেই বলে জিজির বাবা মা হাসপাতালে ভর্তি আছে, এই কারণে জিজির মন অনেক বেশি খারাপ। আমাদের সকলেরই উচিত জিজিকে সাহায্য করা। তবে জিজিকে দেখে মনেই হচ্ছিল না যে তার বাবা মা অসুস্থ। সে তো এখানে মেয়েদের সাথে লাইন মারতে আর তাদের নাম্বার নিতে ব্যস্ত ছিল। নিজের ফানি ব্যবহারের কারণে জিজি এখানে সকল মেয়েদেরকেই ইমপ্রেস করে ফেলে, এমনকি মোমোর 2 বান্ধবীও জিজির দিওয়ানা হয়ে যায়। জিজি এখানে সবাইকে বলে যে সে আর মোমো একসাথে থাকে। এটা শুনে সেখানে থাকা সবাই মনে করে জিজি আর মোমো রিলেশনে আছে। তখনই মোমো পেছন থেকে এসে জিজির গলা টিপে ধরে। এদিকে বেচারা ওকারুনের মন অনেক বেশি খারাপ ছিল। জিজি আসার কারণে সে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল। সে ভাবে কি হবে যদি মোমো আবারও জিজিকে পছন্দ করতে শুরু করে, তারা দুজন যদি ডেট করা শুরু করে তাহলে মোমো তো আর আমার দিকে তাকাবেই না। মানে এই সব চিন্তা করে ভাই ওকারুনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। ওকারুন তখন চিন্তা করতে থাকে, এরকমটা হলে সে তো আমার কোনো কথাই শুনবে না, সে তো একদমই আমাকে ভুলে যাবে। এসব ভাবতে ভাবতেই লাঞ্চ টাইম চলে আসে। ওকারুন স্কুলের পেছনে ওয়ার্কআউট করতে থাকে। তখন মোমো এখানে চলে আসে। মোমোকে দেখে ওকারুন পাশেই ঝোপের মধ্যে লাফ দেয়। মোমো তখন তাকে বলে, আমি এখানে লাঞ্চ করতে এসেছি, আর সেই সাথে আমি এখানে তোমার উপরে নজরও রাখতে এসেছি, যেন তুমি আবারও আয়রার সাথে ইটিস ফিটিস করতে না পারো। ওকারুন এবার তারা 2টা হাত দিয়ে ওয়ার্কআউট করছিল। এটা দেখে মোমো বলে, যেহেতু তুমি তোমার 2টা হাত দিয়েই ওয়ার্কআউট করছো তাই আমি তোমাকে এই লাঞ্চ খাইয়ে দিব। এটা শুনে ওকারুনের মনের ভেতর লাড্ডু ফুটতে থাকে। তখনই এখানে জিজি চলে আসে। সে এখানে মোমোর ফেভারিট ড্রিঙ্কস নিয়ে এসেছিল। এটা দেখে মোমো অনেক বেশি খুশি হয়ে যায়। এখন তাদের দুজনকে এভাবে একসাথে হাসতে দেখে ওকারুনের আবারও মন খারাপ হয়ে যায়। মোমো এখন এই ছেলেটার সাথেই খুশিতে আছে, এটা ভেবে ওকারুন সেখান থেকে চলে যেতে থাকে। সেভাবে আমার এখন তাদের রাস্তা থেকে সরে যাওয়া উচিত, আর এটাই আমাদের দুজনের জন্য ভালো হবে। তখনই সায়েন্স ল্যাবে দাঁড়িয়ে থাকা পুতুল জীবিত হয়ে ওকারুনের দিকে দৌড়াতে শুরু করে। এটা দেখে ভয় পেয়ে ওকারুন উল্টো আবারও মোমোর দিকেই দৌড়াতে শুরু করে। তবে এই পুতুলটা তখন ওকারুনের পাশ দিয়ে দৌড়ে ওকারুনকে পেছনে ফেলে সামনের দিকে যেতে থাকে। যাওয়ার সময় পুতুলটা বলে, আমাকে কেউ আটকাতে পারবে না। মোমো তখন তার পাওয়ার দিয়ে পুতুলটাকে আটকানোর চেষ্টা করে। তবে জিজি যেহেতু মোমোর পাওয়ার সম্পর্কে জানতো না, এই কারণে সে জাম্প দিয়ে মোমোকে একটা সাইডে নিয়ে যায়। এখন এই পুতুলটা যখন মোমোর পাশ দিয়ে চলে যাচ্ছিল তখনই এই পুতুলটার নিচে, মানে ওই জায়গাটাতে আর কি, মোমো একটা গোল্ডেন বল দেখতে পায়। মোমোর তখন মনে হয় ওকারুনের দ্বিতীয় বল এই পুতুলের কাছেই আছে। জিজি মোমোকে কোনোভাবেই ছাড়ছিল না। মোমো তখন ওই অবস্থাতেই তার পাওয়ার ব্যবহার করে পুতুলটাকে ধরে ফেলে। পুতুলটা তখন তাদের দুজনকেই একসাথে নিয়ে দৌড়াতে থাকে। ওকারুনের এখন অনেক বেশি টেনশন হচ্ছিল। কি নিয়ে বলতো? না ভাই, এই পুতুলটাকে নিয়ে ওকারুনের একদমই টেনশন ছিল না। ওকারুনের মেইন টেনশন ছিল যে জিজি মোমোকে ধরে আছে। এই পুতুলটা দৌড়াতে দৌড়াতে স্কুলের বাইরে চলে যায়। ওকারুন তখন তার টার্বো
অগ্রণীর ফর্মে খুবই তাড়াতাড়ি এই পুতুলটার কাছে চলে যায়। এই পুতুলটা থামার কোনো নামই নিচ্ছিল না। এই পুতুলটার সাথে উড়ে উড়ে মোমো আর জিজি একটা বাসের সাথে ধাক্কা খেতে নিচ্ছিল। তবে তখনই ওকারুন তাদেরকে বাঁচিয়ে নেয়। ওকারুন তখন মোমো আর জিজিকে নিজের পিঠে বসিয়ে দৌড়াতে শুরু করে। জিজি তখন চিৎকার করতে থাকে আর বলে এই মনস্টার আমাদের ধরে ফেলেছে। মোমো তখন তাকে বলে ওকারুন আমাদের পক্ষেই আছে, আর এটা হচ্ছে সেই চশমা পরা ছেলেটা। মোমো আবারও এই পুতুলটাকে ধরে ফেলে আর অনেক জোরে নিজের দিকে টানতে থাকে। তবে এই পুতুলটা একদমই হার মানছিল না। সে নিজের শরীরকে টুকরো টুকরো করে ফেলে। এ কারণে মোমো আর তাকে ধরে রাখতে পারে না। এরপরে পুতুলটা আবারও নিজের শরীরকে একত্রিত করে সেখান থেকে দৌড়াতে শুরু করে। তারা তখন পুতুলটাকে হারিয়ে ফেলে। ওকারুন তখন আবারও নর্মাল ফর্মে ফিরে আসে। এটা দেখে জিজি অনেক বেশি অবাক হয়ে যায়। ওকারুন মোমোকে জিজ্ঞাসা করে এখন আমাদের কি করা উচিত, পুতুলটা কোন দিকে গেছে এটা সম্পর্কে তো আমরা কিছুই জানি না। এখন মোমোর হাতে কিছু একটা ছিল। মোমো এটাকে একটা ঘুষি মারে আর তখনই তারা পুতুলটার চিৎকারের শব্দ শুনতে পায়। শব্দের পিছু করতে করতে তারা একটা ভাগাড়ের কাছে যায় আর এখানে তারা সেই পুতুলটাকে পড়ে থাকতে দেখতে পায়। ওকারুন তখন মোমোকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানলে যে এটা এখানে আছে। মোমো তখন বলে এই পুতুলটা যখন নিজেকে টুকরো টুকরো করে ফেলেছিল তখন এটার হার্ট আমি ধরে ফেলেছিলাম আর আমি এটাতেই ঘুষি মারছিলাম, আর এই কারণে এই পুতুলের চিৎকারের শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম। মোমো এই পুতুলটাকে বলে আমরা তোমার কোনো ক্ষতি করতে চাই না, আমরা শুধুমাত্র তোমার গোল্ডেন বলটাকে দেখতে চাই, যেটা সম্ভবত আমার বন্ধু ওকারুনের। এখন হঠাৎ করেই এই ভাগাড়ের মধ্যে থেকে তারা একটা মেয়ের শব্দ শুনতে পায়। মেয়েটা তারো নামের কাউকে ডাকছিল। আসলে এই পুতুলের নাম ছিল তারো। তারো এবারে সেই ভাগাড়ের মধ্যেই কিছু একটা খুঁজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই এই ভাগাড়ের মধ্যে থেকে সে তার মতোই দেখতে একটা মহিলা পুতুলকে বের করে, আর এই পুতুলের নাম ছিল হানা। হানা তারোকে বলে তুমি নিজেকে বিপদের মধ্যে ফেলে এখানে কেন এসেছো? তারো তখন বলে কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমাকে পাওয়ার পর আমার জীবনের সবকিছু একদম বদলে গেছে। আমার জীবন আগে অনেক সাদা কালো ছিল, কিন্তু আমার জীবন এখন রঙিন হয়ে গেছে। হানা তখন বলে আমি তো অনেক বেশি পুরাতন হয়ে গেছি, এ কারণে আমাকে ফেলে দেওয়া হয়েছে। সে তারোকে বলে তোমার উচিত এখন আবারও ফিরে যাওয়া, তা না হলে তোমাকেও এই ভাগাড়ের মধ্যে ফেলে দেওয়া হবে। তারা তখন বলে এতে আমার কিছুই যায় আসে না, আমি যদি এখনই কিছু একটা না করি তাহলে আমাকে সারা জীবন এটার জন্য পস্তাতে হবে। আমি সবসময় তোমার সাথে থাকতে চাই হানা। তারোর এই সব কথা ওকারুনকে হিট করছিল। ওকারুন তারোর জায়গায় নিজেকে কল্পনা করছিল। ওকারুন তখন বুঝতে পারে যে সে আসলে মোমোকে পছন্দ করে। সে সিদ্ধান্ত নেয় সে মোমোর জন্য এত তাড়াতাড়ি হার মেনে নিবে না, এত সহজে সে অন্য কোনো ছেলের হাতে মোমোকে ছেড়ে দিবে না। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিয়ে দিও। আর এইটাই কিন্তু এই সিজনের লাস্ট এপিসোডের আগের এপিসোড ছিল। তার মানে সামনের সপ্তাহে এই ড্যান্ডাডেনের সিরিজের 12 নম্বর এপিসোডটা আসবে, আর 12 নম্বর এপিসোডেই কিন্তু এই সিরিজের প্রথম সিজনটা একদম শেষ হয়ে যাবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। তবে গাইস ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা অ্যানাউন্স রয়েছে, সেটা হচ্ছে আমার একটা সাবস্ক্রাইব পেজ রয়েছে, যেখানে আমার ডেইলি লাইফের যে কার্যক্রম বা ডেইলি লাইফে আমি কি কি করি সেই বিষয়গুলো আমি ওখানে আপডেট দিই। তো তোমরা যারা আমার ভ্লগ দেখতে আগ্রহী বা আগে দেখতে, তারা ওই পেজে যেতে পারো। আমি আমার পার্সোনাল পেজটার লিংক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, এবং ওখানে গেলে তুমি আমার পার্সোনাল যে ফেসবুক আইডি রয়েছে সেটাও পেতে পারো। তো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।